প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এই পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের নতুন একটা অধ্যায় অর্থাৎ পরিমাপের ত্রিকোণমিতি, এই অধ্যায়ের 141 পৃষ্ঠা থেকে আমরা শুরু করছি। তো এটা গণিতের একটা বিশেষ শাখা, এটাকে বলা হয় ত্রিকোণমিতি। ত্রিকোণ, ত্রি মানে হচ্ছে তিন, আর মিতি মানে হচ্ছে পরিমাপ, অর্থাৎ তিন কোণের পরিমাপ, এটা থেকে নামকরণ হয়েছে ত্রিকোণমিতি। তো এখানে আমরা কি কি শিখবো এই অভিজ্ঞতায় বা এই অধ্যায়ে? ত্রিকোণমিতির ধারণা, ত্রিকোণমিতিক অনুপাত, বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান, উন্নতি এবং অবনতি কোণ, দূরত্ব ও উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যা এবং সমাধান। তো এখানে কিছু চিত্র আছে, এগুলো আসলে পরবর্তীতে আলোচনা হয়েছে, আমরা দেখব পরবর্তীতে এখানে আছে। এবার আমরা 142 পৃষ্ঠায় চলে যাই। পরিমাপে ত্রিকোণমিতি। ধরো কোনো এক বিকেলে অভি, মিতা এবং রিনা গাছের ছায়ায় বসে শ্রেণীর পড়া নিয়ে আলোচনা করছিল। মিতা অভিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কি এই গাছের উচ্চতা বলতে পারবে? অভি বলল, হ্যাঁ, এখনই আমি গাছে উঠে উচ্চতা মেপে দিচ্ছি। রিনার সাথে সাথে বলল, গাছে উঠতে পারবে না, গাছে না উঠেই কিভাবে উচ্চতা মাপা যায়, এসো তা বের করার চেষ্টা করি। তো মিতা বলল, গাছের একটা ছায়া পড়েছে, হ্যাঁ দেখো তো ছায়া মেপে গাছের উচ্চতা মাপার কোনো বুদ্ধি বের করা যায় কিনা। তো অভি বলল, আসলে ছায়াটি গাছটির সাথে সমকোণে অবস্থান করছে। তো এই যে দেখো এখানে যে ছবিটা আছে, এই গাছের ছায়াটা, রোদের কারণে দেখো ছায়াটা, তো এই ছায়াটা কিন্তু এই গাছটার সাথে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এরকম খাড়া স্ট্রেট থাকলে আমরা জানি এটা সমকোণ হয়। তো এই বিষয়টাই এখানে বলা হচ্ছে। তাহলে ছায়ার প্রান্ত বিন্দু থেকে গাছের শীর্ষ বিন্দুতে একটা রেখা কল্পনা করলে একটি সমকোণী ত্রিভুজ পাওয়া যাবে। এটি কি কোনো কাজে লাগতে পারে? তাহলে দেখো এই যে এইখান থেকে আমরা হচ্ছে যে এই শীর্ষবিন্দু পর্যন্ত, হ্যাঁ, একটা যদি রেখা কল্পনা করি ছায়ার প্রান্তবিন্দু থেকে গাছের শীর্ষবিন্দুতে, এটা জাস্ট কাল্পনিক, আমি যেহেতু গাছে উঠবো না, হ্যাঁ, তো এখানে যদি কাল্পনিক একটা আমরা রেখা কল্পনা করি ছায়ার এই শীর্ষবিন্দু থেকে, হ্যাঁ, তারপরে এটা আমরা মনে মনে ভাবলাম যে আমরা যোগ করেছি, তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজ এখানে হয়ে গেছে। তো ত্রিকোণমিতিতে বারবার কিন্তু এই সমকোণী ত্রিভুজের বিষয়টাই আমাদের চলে আসবে। তো আর যেখানে সমকোণী ত্রিভুজ আছে সেইখানে দেখো পিথাগোরাসের উপপাদ্যটা কাজে লাগবে, যেটা আমরা আগে পড়েছি। রিনা বলল, হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা যেতে পারে। মিতা বলল, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য বের করা যায়। এখানে গাছের ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ ভূমি পরিমাপ করা যাবে, কিন্তু অতিভুজের দৈর্ঘ্য মাপতে না পারলে তো আর গাছের উচ্চতা বের করা যাবে না। তো এইখানে দেখো তিনটা জিনিস, এই যে এইটা হচ্ছে আমাদের গাছের উচ্চতা, আর এই সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। তো এই যে তিনটা বাহু আছে, আমরা এটা কিন্তু যেহেতু মাটিতে আছে এটা মেপে নিতে পারবো, এটা হচ্ছে ভূমি। কিন্তু এই যে তিনটা বাহুর মধ্যে কমপক্ষে দুইটা দেয়া না থাকলে কিন্তু অপরটা বের করা যায় না। অর্থাৎ এটা আমি মেপেই বের করলাম কত, আর আমি যদি এইটা না জানি তাহলে কিন্তু এই উচ্চতাটা বের করতে পারবো না। আবার আমার যদি এইটা জানা থাকে, এইটা জানা থাকে, তাহলে আমরা এই অতিভুজ অর্থাৎ সমকোণের বিপরীত বাহুটা এটা বের করতে পারবো। তো ওদের যেহেতু গাছের উচ্চতাটা দরকার, সেক্ষেত্রে আমরা এইটা দেখো মেপে বের করতে পারছি যেহেতু এটা মাটিতে আছে, কিন্তু এই বাহুটা আমরা কিন্তু মাপতে পারছি না, কারণ এটার জন্য আমাকে গাছে উঠতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে গাছে না উঠেই উচ্চতা পরিমাপ করার চেষ্টা করব। তো এখন যেটা বলা হলো, সুতরাং আমাদের নিশ্চয়ই নতুন কোনো সূত্রের সন্ধান করতে হবে। চলো আগামীকাল গণিত শিক্ষকের সাথে বিষয়টা আলোচনা করি এবং দেখি নতুন কিছু খুঁজে পাওয়া যায় কিনা। তো এই বিষয়টা আমরা আর একটু ক্লিয়ার করি যে এইরকম যে একটা সমকোণী ত্রিভুজ মনে করো থাকে, হ্যাঁ, এইখানে আমরা যদি এমন হয় যে ধরো এ বি সি, তাহলে এই সমকোণের যে বিপরীত বাহু অর্থাৎ যে বাহুটার সাথে এই কোণের কোনো টাচ নেই, দেখো এই যে এসি বাহুর সাথে এই কোণের কোনো সম্পর্ক নেই, টাচ নেই, তো এই সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। অতিভুজ, ধরো আমরা এই বাহুটা জানি আর বিসি বাহুটা জানি, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যে পড়েছি যে অতিভুজের উপর স্কয়ার সমান অপর দুই বাহুর উপর স্কয়ারের, হ্যাঁ, যোগফল, অর্থাৎ 4 স্কয়ার প্লাস এটার মান আমরা যেহেতু জানি না, এটা আমরা এবি স্কয়ারই রাখলাম। তো নেক্সট লাইনে দেখো এটা 5 স্কয়ারে হচ্ছে 25 সমান 4 স্কয়ারে 16 প্লাস এ বি স্কয়ার। তো এইখান থেকে আমরা এবির মানটা কিন্তু অনায়াসে বের করতে পারবো। এই 16টা প্লাস আছে, এবারে যদি আমরা মাইনাস করে দিই তাহলে 25 মাইনাস 16 সমান হচ্ছে এ বি স্কয়ার। তো এটা বিয়োগ করে আমরা পাবো হচ্ছে 9, হ্যাঁ, 17 18 19 20 হ্যাঁ 9, তাহলে 9 সমান সমান এ বি স্কয়ার। তো এটা যদি আমরা একটু ঘুরিয়ে নিই যে এ বি স্কয়ার সমান 9, আর স্কয়ারটা এই পাশে গেলে রুট ওভার হয়ে যাবে, অর্থাৎ এ বি সমান হচ্ছে রুট ওভার 9। তাহলে 9 এর বর্গমূল আমরা জানি যে 3, তাহলে এ বির মানটা দেখো 3। তো এইভাবে এই তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা দেয়া থাকলে আমরা এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অপর বাহুটা বের করতে পারবো।
তো এখানে কিন্তু সেই সমস্যাটা দেখা দিয়েছে যে এখানে একটা বাহু আমরা হচ্ছে যে ছায়াটা মেপে পাবো, হ্যাঁ, কিন্তু আমাদের এই উচ্চতাটা দরকার, তাহলে আমাদের এই অতিভুজের মানটা জানা দরকার। তো এইটা জানতে গেলে তো আবার সেই গাছের উপরেই উঠতে হচ্ছে। তো আমরা যদি উপরেই উঠি তাহলে তো উচ্চতা মেপেই ফেলতে পারবো। এখানে কন্ডিশন ছিল যে গাছের উপরে আমরা উঠবো না, কিন্তু এই গাছের উচ্চতাটা মাপবো। তো সেক্ষেত্রে আমাদের এই বাহুটার প্রয়োজন হচ্ছিল, কিন্তু এটা আমাদের জানা নেই। তো এটাই আমরা ত্রিকোণমিতিতে শিখবো যে এটা না করি দেখো কোণের মাধ্যমে, হ্যাঁ, কিভাবে আমরা এই জিনিসগুলো বের করতে পারবো। আচ্ছা, এবার আসো, এটা গণিত শিক্ষকের সাথে তারা আলোচনা করলো। এবার এই যে ত্রিকোণমিতির ধারণা, পরিমাপের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে একটি বিশেষ সম্পর্ক তোমরা পূর্বের শ্রেণীতে খুঁজে পেয়েছিলে। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের যে বিষয়টা, যে অতিভুজের উপর স্কয়ার সমান অপর দুই বাহুর উপর স্কয়ারের সমষ্টি। আর তা হলো অতিভুজের উপর এটাকে বলা হয় অঙ্কিত বর্গক্ষেত্র, মানে হচ্ছে স্কয়ার। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সম্পর্কটি তৈরি হয়েছিল শুধু বাহুর মাধ্যমে, কিন্তু সমকোণী ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ রয়েছে। বাহু এবং কোণ ব্যবহার করেও বিভিন্ন সম্পর্ক তৈরি করা যায় এবং সেটি বাস্তব জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। ত্রিভুজের কোণ এবং বাহুর অনুপাত ব্যবহার করে প্রাচীনকালেও মানুষ বিভিন্ন সমস্যার সমাধান করেছে। যেমন গাছে না উঠেও কিভাবে গাছের উচ্চতা মাপা যায়, নদীর এক তীরে দাঁড়িয়ে কিভাবে নদীর প্রস্থটা মাপা যায় ইত্যাদি। তো এইসব গাণিতিক কৌশলের উপর ভিত্তি করে ত্রিকোণমিতি নামে সৃষ্টি হয়েছে গণিতের এক বিশেষ শাখা। আর এই ত্রিকোণমিতি শব্দটা দেখো গ্রিক শব্দ, ট্রি অর্থ হচ্ছে তিন, আর গণ মানে হচ্ছে ধার মানে কোণা, আর মেট্রন মানে হচ্ছে পরিমাপ। এই তিনটা শব্দ দিয়ে গঠিত হয়েছে। মিশরীয় ভূমি জরিপ এবং প্রকৌশল কাজে ত্রিকোণমিতি ব্যবহার করতে বলে ধারণা করা হয়। ত্রিভুজ সংক্রান্ত সমস্যা সমাধান সহ গণিতের বিভিন্ন শাখায় ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি সম্পর্কে প্রাইমারি ধারণা। এবার আমরা 143 পৃষ্ঠায় আসছি। এখানে যেটা বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু এবং কোণের পরিচিতি, খুবই ইম্পর্টেন্ট জায়গা এটা। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে এই যে এটা সমকোণ, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এই যে বিসি বাহুটা এখানে। কেননা এই বাহুর সাথে দেখো, যেমন এই যে এই কোণটার এবি বাহুর সাথেও কিন্তু একটা টাচ আছে, এসি বাহুর সাথেও টাচ আছে, কিন্তু বিসি বাহুর সাথে কোনো টাচ নেই বা সম্পর্ক নেই। তো এই কোণটার বিপরীত বাহু হচ্ছে বিসি। তোমাকে যদি প্রশ্ন করে অতিভুজ কাকে বলে, তার উত্তর হবে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে বলে অতিভুজ। তো কখনো যদি সমকোণটা আমাদের এই দিকে হয়, এই যে এটা, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এই বাহুটা, তাহলে এটাকে আমরা বলবো অতিভুজ। ওকে, তো সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত দুটি সূক্ষ্মকোণ রয়েছে। আচ্ছা, এই বিষয়টা কেন হচ্ছে দেখো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি বা দুই সমকোণ। অর্থাৎ এই কোণগুলোকে আমরা যদি এক অক্ষরে বলি, তাহলে একটা হচ্ছে এ কোণ যোগ এটা হচ্ছে বি কোণ যোগ এই কোণটা হচ্ছে সি কোণ। আর তিন অক্ষরে বললে দেখো একে মাঝখানে রেখে হয় বিএসি না হলে সিএবি বলতে হবে, এই কোণটাকে এবিসি না হলে সিবিএ বলতে হবে, আর এই কোণটাকে এসিবি না হলে বিসিএ বলতে হবে। তো যাই হোক আমরা এক অক্ষরে দিলাম। তো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই তিনটা কোণ যোগ করলে কিন্তু 180 ডিগ্রি বা দুই সমকোণ হবে, এটা প্রমাণ আছে। তো সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজের একটা কোণ যেহেতু এক সমকোণ হয়ে যায়, ধরো আমাদের এখানে বি কোণটা এক সমকোণ, তাহলে অপর যে দুটো কোণ থাকলো এই দুটো কোণ প্রত্যেকটাই সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ মানে কি, 90 ডিগ্রির চেয়ে ছোট। এখন তাই বলে এই দুটো যে 45 করে হতে হবে তা না, 30, 60, 50, 40 এরকম হবে। অর্থাৎ ওই দুটো সমষ্টিও 90 ডিগ্রি হবে। আর এই একাই 90, তাহলে এই দুটো সমষ্টিও 90, তাহলে যোগ করে এই 180 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ দুই সমকোণ হয়ে যাবে। তাহলে এটা একটা বিষয় যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া, এই যে এই কোণটা ছাড়া অপর যে দুটো কোণ থাকবে এই দুটার প্রত্যেকটাই কিন্তু সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে। কেননা আর একটাও যদি 90 সমান হয়ে যায় তাহলে দুইটা কোণ মিলেই তো 180 হয়ে যাবে, তাহলে আর একটা কোণ তো 0 ডিগ্রি হতে পারে না। হ্যাঁ, এই জন্যই বিষয়টা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটো কোণ সূক্ষ্মকোণ। এবং এক্ষেত্রে আরেকটা কোশ্চেন আছে যে সমকোণ ছাড়া অপর কোণ দুটো কি ধরনের কোণ হয়, সেখানে আমরা পূরক কোণও বলতে পারবো। কেননা পূরক কোণ মানে হচ্ছে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, তাহলে বি কোণ একাই যদি 90 ডিগ্রি হয় আর তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হতে হয়, তাহলে অবশ্যই অপর দুটো কোণ, এই দুটো কোণের সমষ্টিও কিন্তু 90 ডিগ্রি বা এক সমকোণ। আর দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হলে তাদেরকে আমরা পূরক কোণ বলি। আর প্রত্যেকটা একটা একটা করে যদি বলি, সমকোণ ছাড়া অপর যে দুটো কোণ থাকবে তাদের প্রত্যেকটাই হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট। সেক্ষেত্রে 45 করে হতেও পারে, হ্যাঁ, আবার হচ্ছে 30, 60, 50, 40 এরকম হতে পারে, কিন্তু সেই দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি বা এক সমকোণ হবে। তো এই বিষয়গুলো এখানে আলোচনা করা হচ্ছে।
সূক্ষ্মকোণ দুটি উভয়ই অতিভুজ সংলগ্ন। খেয়াল করে দেখো, এই যে এখানে সূক্ষ্মকোণ এই সি কোণটা 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, কেননা এই একাই যেহেতু 90 ডিগ্রি বা এক সমকোণ, আর এটাও কিন্তু সূক্ষ্মকোণ হবে অর্থাৎ 90 চেয়ে ছোট। তাহলে এই সমকোণী ত্রিভুজের যে দুটো সূক্ষ্মকোণ থাকে, এই দুটোই দেখো অতিভুজের সাথে কানেক্টেড অর্থাৎ সংলগ্ন বলা হয়, যে অতিভুজের গায়ের সাথে দেখো লাগানো আছে এই কোণ দুটো। তো এটাই হচ্ছে এটার ব্যাখ্যা, যে সূক্ষ্মকোণ দুটি উভয়ই অতিভুজ সংলগ্ন, মানে অতিভুজের গায়ের সাথে লাগানো থাকে। এই চিত্রের ক্ষেত্রে যেমন এইটা একটা সূক্ষ্মকোণ সি কোণ, আর এখানে বি কোণ যেটা আছে, আর এটা হচ্ছে সমকোণ, এক সমকোণ। অতিভুজ সংলগ্ন বাহু দুটির একটিকে ভূমি, এই অতিভুজের সাথে কানেক্টেড যে দুটো বাহু আছে এই যে এ বি আর এসি, তো সাধারণত আমরা নিচের বাহুটাকে বলি ভূমি, আর এইটাকে বলা হয় লম্ব অথবা উচ্চতা। উচ্চতা বলে। ভূ সমান্তরালে যে বাহুটি থাকে সেটি ভূমি, এই যে মাটির সাথে সমান্তরাল ভাবে যেটা আছে এটা হচ্ছে ভূমি, এবং ভূ সমান্তরালের সাথে উলম্ব ভাবে মানে স্ট্রেট লম্ব ভাবে যেটা থাকে এটাকে বলে উচ্চতা। কিন্তু খেয়াল রাখবে, ত্রিভুজটিকে ঘুরিয়ে লম্বকে ভূ সমান্তরালে নিয়ে আসলে, যেমন এটাকে আমরা দেখো ঘুরিয়ে, যেমন আমরা এটা তো ঘোরাতে পারবো না বইটা ঘুরেই, এই যে দেখো লম্ব যেটা ছিল আমাদের উচ্চতা, এটাকে এখন আমরা ভূমি অর্থাৎ মাটির সমান্তরালে নিয়ে আসলাম। তাহলে সেক্ষেত্রে অতিভুজের কিন্তু কোনো নড়চড় হয় না, এটা সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ হয়। তো সেই উচ্চতাটা এখন হয়ে গেল ভূমি, আর যেটা ভূমি ছিল সেটাই কিন্তু এখন লম্ব বা উচ্চতা হয়ে গেল। এই কথাটাই এখানে বলা হচ্ছে, যে খেয়াল রাখবে ত্রিভুজটিকে ঘুরিয়ে লম্বকে ভূ সমান্তরালে নিয়ে আসলে আমরা কিন্তু তাকেই ভূমি ধরবো, মানে যেটা আমরা এইভাবে ঘুরিয়ে যেটা ভূমি বরাবর আসবে সেটাকেই ভূমি ধরবো, তখন এইটা হবে উচ্চতা, আর অতিভুজ একটাই, অতিভুজের কোনো সমস্যা নেই। আচ্ছা, অন্যটিকে তাহলে উচ্চতা ধরবো। ফলে ত্রিভুজের ভিন্ন অবস্থানের কারণে বাহুগুলোর নামের পরিবর্তন হবে। এইখানে দেখো আমাদের নাম হয়েছে হচ্ছে যে ভূমি, আবার এইখানে এই বাহুটা এসি বাহুটা হয়েছে উচ্চতা, আর অতিভুজ নিয়ে আমরা ভাববো না, এটা সবসময় অতিভুজই থাকে। আবার এই ছবিটা যখন আমরা এইদিকে ঘুরিয়ে নিলাম তখন এটাই হয়ে গেল ভূমি, এটাই হয়ে গেল উচ্চতা। এই কথাটাই কিন্তু আলোচনা করা হচ্ছে। ফলে ত্রিভুজের ভিন্ন অবস্থানের কারণে বাহুগুলোর নামের পরিবর্তন হবে। তো এটা আমাদের কাজের জন্য একটা তাহলে সমস্যা, যে একই বাহু একবার দেখা যাচ্ছে ভূমি হচ্ছে আর একবার উচ্চতা হচ্ছে, এই যে একটা সমস্যা। ফলে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করে নিলে আমাদের আর কোনো সমস্যা হবে না। এই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখব। ধরো ভূমি এবং অতিভুজ সংলগ্ন কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করতে চাই। কি বললো, যে ভূমি এবং অতিভুজ সংলগ্ন কোণের, তাহলে এই যে এখানে যে ভূমি সংলগ্ন আমাদের ভূমির সাথে কানেক্টেড যে কোণ আছে, যেমন এইটা, এটাকে থিটা আসলে একটা কোণের নাম হিসেবে ধরা হয়েছে, যেমন আমরা অনেক সময় এক্স কোণ ধরি, ওয়াই কোণ, কোণকে থিটা দিয়ে প্রকাশ করা হয় সাধারণত। হ্যাঁ, তো এটা একটা। আবার এই যে এইখানে যে সি কোণটা আছে, অতিভুজ সংলগ্ন কোণ হচ্ছে এখানে আমাদের এইটা, আর এটা অতিভুজের সাথে কানেক্টেড। হ্যাঁ, তাদের উপর বেস করে আমরা ভূমি এবং অতিভুজ সংলগ্ন কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করতে চাই। তাহলে ভূমিকে আমরা সন্নিহিত বাহু, উচ্চতাকে বিপরীত বাহু হিসেবে বিবেচনা করতে পারি। তো বিষয়টা কি দেখো, এই যে আমরা এই কোণটাকে যদি বলি যে এই কোণের বিপরীত বাহু, তাহলে এই কোণের বিপরীত বাহু দেখো এসি, কেননা এসি বাহুর সাথে এই কোণের কোনো টাচ নেই, সম্পর্ক নেই। এই কোণটার সাথে দেখো এবি বাহুরও এই যে টাচ আছে, আবার বিসি বাহুরও একটা টাচ আছে। আবার আমি যদি এই যে সি কোণটা যে আছে, এই কোণটার বিপরীত বাহু বলবো এই এবি বাহুটা, কেননা এবি বাহুর সাথে সি কোণের কিন্তু কোনো টাচ নেই। এই কোণটার সাথে দেখো এই বাহুটারও একটা টাচ আছে, আবার এই কোণটার সাথে এই বিসি বাহুরও একটা টাচ আছে। তো এটাকে বলা হচ্ছে বিপরীত বাহু। আর সন্নিহিত বাহু কি দেখো, এই যে থিটা কোণটা আছে যেটা আমাদের বি কোণ, হ্যাঁ, এর সন্নিহিত বাহু কিন্তু এই এবিটাও যেহেতু কানেক্টেড মানে সন্নিহিত, এবিও হয় বিসিও হয়, কিন্তু বিসির যেহেতু স্পেশাল নামই আছে অতিভুজ, এটাকে আমরা বিপরীত বাহু বা সন্নিহিত বাহুর মধ্যে আনবো না। সো এই থিটা কোণটা অর্থাৎ বি কোণটার বিপরীত বাহু হবে এসি, আর সন্নিহিত বাহু আমরা ধরবো এই যে এবি বাহুটা। একইভাবে এই সি কোণ যেটা আছে, এর বিপরীত বাহু ধরবো আমরা এবিটাকে, আর এর সন্নিহিত বাহু দেখো কানেক্টেড, এটাও আছে এটাও আছে, কিন্তু অতিভুজটা বাদ দিয়ে ধরতে হয় অর্থাৎ এসি। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সবসময় কিন্তু এই সূক্ষ্মকোণ দুটি নিয়ে আলোচনা করব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এখানে। সমকোণটা আমাদের খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু ত্রিভুজটা আমাদের সমকোণী হতে হবে। তো এই জ্যামিতিক চিত্রে শীর্ষবিন্দুগুলো চিহ্নিত করার জন্য বড় হাতের বর্ণ, যেমন এ বি সি, যেখানে এ বি সি বড় হাতের অক্ষর দেওয়া হয়েছে ইত্যাদি। আর বাহু চিহ্নিত করার জন্য মানে এই কোণাগুলোকে বলা হয় শীর্ষবিন্দু, আর এই বাহুগুলোকে সাধারণত ছোট হাতের অক্ষরে দেওয়া হয়। যেমন এবি বাহুটাকে সি ধরেছে, তারপরে বিসি বাহুটাকে এ ধরা হলো, এসি বাহুকে বি ধরা হলো। তুমি চয়েস মতো যে কোনো ধরতে পারো, তবে এগুলো ছোট হাতের অক্ষর দিয়ে ধরতে হয়।
আচ্ছা, সাধারণত শীর্ষবিন্দুতে ব্যবহৃত বড় হাতের বর্ণকে বিপরীত বাহুর জন্য ছোট হাতের বর্ণ হিসেবে ব্যবহার করা হয়। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সাধারণত শীর্ষবিন্দুতে ব্যবহৃত বড় হাতের বর্ণকে, যেমন ধরো এইখানে শীর্ষবিন্দু এটা, হ্যাঁ, এখানে বড় হাতের বর্ণ ছিল কি বি, তার যেটা এই যে বি কোণটার যেটা বিপরীত বাহু, অর্থাৎ এই যে এসি হচ্ছে এর বিপরীত বাহু, সেটাকে দেখো ছোট হাতের বি দিয়ে প্রকাশ করা হয়, এতে আমাদের বুঝতে সুবিধা হয়। যেমন ধরো এখানে সি কোণটা, তাহলে এই শীর্ষবিন্দুটা কি বড় হাতের অক্ষরে আছে, তাহলে এর যে বিপরীত বাহুটা, অর্থাৎ যে বাহুর সাথে এই কোণের কোনো টাচ থাকবে না, দেখো এই বাহুর একটা টাচ আছে সি বাহুর সাথে, এই যে আবার এই পাশের যে বিসি বাহুটা আছে তার সাথেও কিন্তু সি কোণের একটা এই যে টাচ আছে, শুধুমাত্র এই এবি বাহুর সাথে ওই কোণের কোনো টাচ নেই। তাহলে এই সি কোণের বিপরীত বাহু হচ্ছে কোনটা, এবি। তো এটা যেহেতু শীর্ষবিন্দু বড় হাতের সি দিয়েছিল, তাহলে তার বিপরীত বাহুটা ছোট হাতের সি দিয়ে প্রকাশ করা হবে। অন্য যে কোনো করা যাবে, তবে এটা সাধারণত বলা হয়েছে বোঝার সুবিধার্থে। কোণ নির্দেশের জন্য সাধারণত গ্রিক বর্ণ ব্যবহার করা হয়। প্রাচীন গ্রিসের গণিতবিদগণের হাত ধরেই জ্যামিতি এবং ত্রিকোণমিতিতে এই বর্ণগুলো ব্যবহৃত হয়ে আসছে। ব্যবহৃত বর্ণগুলোর কয়েকটি নিচে দেওয়া হলো। তো অঙ্কে বিভিন্ন থাকতে পারে, যেটা হলো আলফা চিহ্ন, তারপরে এটা বিটা, মানে বি এর মতোই মাথাটা একটু নিচ দিকে বেশি করে দেওয়া থাকে, এটা ওয়াই এর মতো কিছুটা গামা, তারপরে থিটাটাই বেশি ইউজ করা হয়, এই যে এখানে যে চিহ্নটা ছিল জাস্ট একটা নাম, আর এটাকে বলা হয় ডেল্টা। তো অঙ্কে কিন্তু এগুলোর যে কোনোটা দিয়েই আসলে অঙ্ক দেওয়া হতে পারে। এখানে বলা হয়েছে উপরের চিত্রে কোণ এবিসি কে থিটা দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই যে এবিসি অর্থাৎ বি কোণকে দেখো থিটা দিয়ে চিহ্নিত করা হয়েছে। তো এরপরে আমরা দেখি এখানে একক কাজ আছে। নিচের চিত্রগুলো থেকে থিটা এবং এ কোণের সাপেক্ষে, এই যে এটা খুবই জরুরি জিনিস, অঙ্কে আমাদের এটা খুবই দরকার হবে। হ্যাঁ, থিটা কোণ এবং এ কোণের সাপেক্ষে অতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুগুলো চিহ্নিত করো। তো এবার আমরা চলে আসছি 144 পৃষ্ঠা। তাহলে দেখো এখানে আমাদের তিনটা চিত্র আছে, ক খ গ। তো এই যে সমকোণী ত্রিভুজের নাম, এটা হচ্ছে ক, এই যে ক চিত্রটা, এর সূক্ষ্মকোণ এখানে দেওয়া হয়েছে, এখানে এটা হচ্ছে সমকোণ, তাহলে এটাও একটা সূক্ষ্মকোণ, এটাও একটা সূক্ষ্মকোণ, কিন্তু এটা যেহেতু দেওয়া হয়নি আমরা এটা নিয়ে আলোচনা করব। সূক্ষ্মকোণটা হচ্ছে থিটা, আর অতিভুজ সবসময় যে কোণেরই অতিভুজ বলুক, অতিভুজ সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ। তো অতিভুজ হচ্ছে আমাদের কত, 17। এবার এই থিটা কোণটার বিপরীত বাহুটা আমরা লিখবো, দেখো তাহলে এইটা হচ্ছে আমাদের থিটা কোণ, এর বিপরীত বাহু হবে, দেখো এই বাহুটার সাথেও এই কোণটার টাচ আছে, এই বাহুটার সাথেও একটা টাচ আছে, তাহলে এই যে এই বাহুটা হচ্ছে এই থিটা কোণের বিপরীত বাহু, অর্থাৎ এখানে আমাদের লিখতে হবে 8। এই যে এই বাহুর মানটা দেওয়া আছে দেখো 8। আর এই থিটা কোণের সন্নিহিত বাহু মানে হচ্ছে কানেক্টেড বাহু, দেখো এটার সাথেও কানেকশন আছে, এটার সাথেও কানেকশন আছে, কিন্তু সবসময় সন্নিহিত বাহুর ক্ষেত্রে মনে রাখতে হবে যে অতিভুজটা বাদ দিয়ে বলতে হয়, অর্থাৎ এইটা হচ্ছে সন্নিহিত বাহু এই কোণের। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 15। একইভাবে আমাদের যদি এই কোণেরও চাইতো, হ্যাঁ, তাহলে এই কোণের হচ্ছে যে বিপরীত বাহু হতো আমাদের এইটা 15, আর সন্নিহিত বাহু অতিভুজটা বাদ দিয়ে এই যে এইটা 8 হতো সন্নিহিত বাহু। আচ্ছা, এরপর খ চিত্রে আমরা আসি। খ চিত্রে দেখো যেটা বলা হয়েছে, এখানে একটা এ বলেছিল, এটা আসলে কি, ও এটা সরি আলফা, এ না, এটা প্রিন্টিংটা একটু ভালো করে নিই, এই যে আলফাটা এইটা, যাই হোক আমাদের এই ছবিতে আছে এটা, এই যে আলফা কোণ। তো খ চিত্রে আমরা দেখি, খ চিত্রে এখানে যে থিটা কোণ, এখানে দেখো সমকোণটা উপরে চলে গেছে, সমকোণ সবসময় এইভাবে বক্স করে দেখানো হয়, অন্যান্য কোণগুলো আমরা যেমন এইভাবে দেখাই বাঁকা করে। তো সেক্ষেত্রে এখন এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, এটা অতিভুজ। আর এখন আমরা দেখি যে এখানে থিটা কোণ দেখো এটা শনাক্ত করে দেওয়া হয়েছে, তাহলে অতিভুজ যে কোণেরই হোক না কেন, অতিভুজ একটাই, এই সমকোণের বিপরীত বাহুটা, অর্থাৎ এইখানে হচ্ছে পি, পিটা হচ্ছে অতিভুজ, এখানে সংখ্যা দিয়ে দেওয়া ছিল না। আর বিপরীত বাহু, তাহলে এই যে থিটা কোণটার বিপরীত বাহু হবে এই বাহুটা, কেননা এই বাহুটার সাথে এই কোণের কোনো টাচ নেই, দেখো এই বাহুরও একটা টাচ আছে, এই বাহুরও একটা টাচ আছে, তো এটা আর লেখা ছিল, তাহলে বিপরীত বাহু হচ্ছে আর। আর এই থিটা কোণের সন্নিহিত বাহু, তাহলে এটার সাথেও কানেকশন আছে, এটার সাথেও আছে, কিন্তু অতিভুজটা বাদ দিয়ে ধরতে হবে, এইটা ছিল আমাদের অতিভুজ সমকোণের বিপরীত বাহু, তাহলে এই কোণের সন্নিহিত বাহু হবে আমাদের ছোট হাতের কিউ, কিউ। ওকে, এবার আমরা গ চিত্রে আসি। গ চিত্রে এখানে আমাদের দুটো কোণ নিয়ে আলোচনা হয়েছে, একটা দেখো থিটা, এই যে এটা হচ্ছে আমাদের থিটা কোণ, এখানে সমকোণটা উপরে আছে, তো সেক্ষেত্রে অতিভুজ একটাই, তো এই সমকোণের যে বিপরীত বাহু অর্থাৎ ইএফ, এখানে যেহেতু কোনো এইভাবে নাম দেওয়া নাই বা পরিমাপ দেওয়া নেই, আমাদের এখানে ইএফ লিখতে হবে, ইএফ। ওকে, আর হচ্ছে বিপরীত বাহু, এই থিটা কোণটার বিপরীত বাহু হচ্ছে এই বাহুটা, যেটা জিই অথবা ইজি যে কোনো একটা লিখতে পারো,
ই জি। আর সন্নিহিত বাহু, এই থিটা কোণের সন্নিহিত বাহু দেখো, এটাকেও আমরা বলতে পারি যেহেতু এর সাথে কানেকশন আছে, আবার এটাকেও বলতে পারি, মনে রাখতে হবে অতিভুজটা বাদ দিয়ে বলতে হবে। এই যে সমকোণের বিপরীত বাহুটা ছিল অতিভুজ, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে হ্যাঁ ঠিক আছে, সন্নিহিত বাহুর ক্ষেত্রে এই থিটার সন্নিহিত বাহু আমাদের এফ জি অথবা জিএফ এটা বলতে হবে, এফ জি। ওকে, এরপরে আমরা গ নং চিত্রে আরেকটা কোণ দেওয়া আছে, সমকোণ দিয়ে কখনো দেখো এই কথাগুলো বলা হবে না। এবার এই যে আলফা কোণটা, তো আলফা কোণের অতিভুজ আসলে আমি আগে বলেছি যে যে কোনো কোণই বলুক না কেন অতিভুজ একটাই, সমকোণের বিপরীত বাহুটাই, যে এখানে ইএফটা লিখে দেওয়া আছে। এরপর দেখো বিপরীত বাহু, তো এই যে আলফা কোণটার বিপরীত বাহু হবে আমাদের এইটা, যেহেতু এই বাহুর সাথে কোনো টাচ নেই, হ্যাঁ, অর্থাৎ এফ জি বা জিএফ, এফ জি। আর এই থিটা আলফা কোণের সন্নিহিত বাহু হবে কানেক্টেড, এই বাহুটাও হচ্ছে এই বাহুটাও হচ্ছে, কিন্তু অতিভুজটা বাদ দিয়ে ধরতে হবে, সো ইজি বা জিই, ইজি। তো এটাই আমরা প্রথম পার্টে, আসলে আর বেশি ডিটেলস আগাচ্ছি না। আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি, পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।